দেখ, এর আগের দিন তোদের কটা হয়েছিল? 20টা পর্যন্ত হয়েছিল, এতখানি আমরা করেছিলাম। আজকে 21 থেকে আমরা সলভ করব 21। কি বলছে দেখ, বলছে বলছে ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ মাইক্রো টিচিং ইন টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইজ, বলছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি কি কি হবে? পুনর্শিক্ষণের ধারণা প্রধান, একজন বলছে টু গিভ দ্য কনসেপ্ট অফ দ্য রিপিটেড টিচিং। তোদের কি বলেছিস? তাহলে বি বললি, ডি বললি, এসি বাকি আছে এখনো। হুম, কি হবে রে? ও একজন এও বলেছে শিখন দক্ষতা সম্পর্কে ধারণা দান। সিটাও বাকি থাকে কেন, কেউ বলবি? দেখ, এই কনসেপ্টটা ভালো করে ইংলিশ টার্মগুলো পড়তে হবে, কারণ আমি যদি বাংলা টার্ম পড়ি আমার এখানের মধ্যে গুলিয়ে যেতে পারে। ঠিক আছে? ইংলিশে কেউ বলছে টু গিভ অ্যান আইডিয়া অফ টিচিং স্কিল, টু মাস্টার দ্য সাবজেক্ট অফ টিচিং, টু ইন্টিগ্রেট দ্য স্কিল অফ টিচিং। দেখ, চারটেই কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে, ঠিক আছে? কিন্তু তোরা যখন ডিএলএড পার্ট 1-এ যখন তোরা মাইক্রো টিচিং শিখিস, সেখানে তোদের কটা স্কিল শেখানো হয়? 5টা স্কিল শেখানো হয়। প্রথম কি? ইন্টিগ্রেটেড, চাইল্ড সেন্টারেড, তারপর হচ্ছে কিতকলা আছে, ঠিক আছে? আরো দুটো স্কিল, যেটা 5টা স্কিল শেখানো হয়। এবার যদি আমি মাইক্রো টিচিং, যদি আমি তার সংজ্ঞাটা বলতে চাই যে মাইক্রো টিচিং কাকে বলে, কি বলবি? কি বলবি মাইক্রো টিচিং বলতে আমরা কি বুঝি? যখন কোনো একজন শিক্ষার্থী শিক্ষক, ভবিষ্যতের শিক্ষার্থী শিক্ষক, যখন কোনো একটি সাজানো গোছানো পরিবেশে, যখন 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে 5 থেকে 6 জন বা 10 জন স্টুডেন্টের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট স্কিল বা দক্ষতার বিকাশ সাধন ঘটায়, তখন তাকে আমরা কি বলি? মাইক্রো টিচিং বলি। ঠিক আছে? সেই হিসেবে শিখন দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, এটা যায় যায় না বলাটা ভুল হবে। পুনর্শিক্ষণের ধারণাও দেওয়া হয় শিখন বিষয়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টু ইন্টিগ্রেট দ্য স্কিল অফ টিচিং, শিখন দক্ষতা সমূহের সংযুক্তকরণ করা। অপশান কি হবে? 21-এর ডি। ঠিক আছে? টু ইন্টিগ্রেট দ্য স্কিল অফ টিচিং। বলছে স্যার আপনি যে কাজটা দিয়ে গেছিলেন সেটা পঞ্চমীর দিন দিয়ে গেছেন, ষষ্ঠী থেকে তো আমরা বই খাতা বন্ধ করে দিয়েছি, আবার দ্বাদশীর দিন এসে খুলেছি, তাহলে আমরা কি করে আর বলবো স্যার আপনাকে? পরের কোশ্চেনটা দেখ কি বলছে। টু দ্য রিলেভেন্ট কোশ্চেন করেসপন্ডিং টু রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। আমরা জানি কি সক্রিয় চিন্তন বা রিফ্লেক্টিভ লেভেল যদি আমরা ধরি উঁচু স্তরে পড়ে, ঠিক আছে, যে রিফ্লেক্টিং লেভেল, এই চারটে কোশ্চেন তোকে দেয়া আছে। এই চারটের মধ্যে কোন কোশ্চেনটা আমাদের এই রিফ্লেক্টিভ লেভেল বা সক্রিয় চিন্তন স্তরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে তোদের মনে হয়? কি হবে? প্রথমেরটা বলেছে যে এক্সপ্লেন দ্য এসেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ ক্যাট অ্যান্ড র্যাট, হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব কাম, ডেসক্রাইব দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ আসাম, হ্যাড ইলসাফিস লিভ লং আউট অফ ওয়াটার, হোয়াট উড বি ইউর এক্সপ্লেনেশন? তার মানে একজন বলেছে সি, এইটা কেটে গেল, একজন বলেছে 4, আর দুটো বাকি আছে, কারা বলবি? হুম, কিরে কি হবে? কি হবে? সি। দেখ, প্রথম কোশ্চেন যদি আমি মেনলি 6 ধরনের কোশ্চেন তোরা কোথায় শিখিস, যদি আমরা অ্যাচিভমেন্ট টেস্ট বা ব্লু প্রিন্ট করি, সেখানে তোদের শেখানো হয় 6 ধরনের। 6 ধরনের মনে রাখার দরকার নেই, মেনলি 4 ধরনের কোশ্চেন আমাদের মনে রাখতে হয়। সেটা কি? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক
আর কি দক্ষতামূলক। এর মধ্যে আরো দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে বিশ্লেষণ আর একটা হচ্ছে সংশ্লেষণ। ওই কোশ্চেন গুলো আমি ধরছি না, মেনলি এই চারটে পার্ট। জ্ঞান, বিড়াল বা ইঁদুরের মধ্যে অত্যাশ্য পার্থক্য করা, এটা আমি বোধের মধ্যে দিতে পারি, ঠিক আছে। ইংরেজিতে ক্রামস কি আর অতীতকাল কি, এটা আমি মেমোরি লেভেল কোশ্চেনের মধ্যে ধরবো, ঠিক আছে। নেক্সট, আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, ডেসক্রাইব করো, আমি তো বোধের মধ্যে যাবে, ডেসক্রাইব করো। বাট যদি হ্যাড ইলসাফিস লিভ লং, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো, তোমার ব্যাখ্যা কি হতো, তোমার ব্যাখ্যা কি হতো, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্টিভ লেভেল অফ কোশ্চেন। অপশন 3 নয়, অপশন 4, বাদ বাকি সব আমাদের কি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন, ঠিক আছে, বোঝা গেছে। চো 3 নম্বর কোশ্চেনটা দেখ, এটা হচ্ছে, দেখ 3 নম্বর কোশ্চেনটা ভালো করে একবার পড়। ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, তালিকা একের সাথে তালিকা 2 মেলাও। একটা বলছে আত্মশ্রদ্ধার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিরাপত্তার চাহিদা, একাগ্রতার চাহিদা, কি হতে পারে। শোন, এইটা ম্যাসলোর থিওরি। কি বলছি, ম্যাসলোর থিওরিতে তোদের এটা পড়ানো হয়েছিল। কি কি বলছি আরেকবার মনে করে দিই। প্রথম আমাদের এখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, সাইকোলজিক্যাল নিডস। মানে কি, এক কথায় আমাদের কি বলা যেতে পারে, আমাদের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে। এই তিনটে আমরা মেনলি এখানে কোথায় যায়, আমাদের শারীরবৃত্তীয় নিডসে যায়। তারপর আমাদের কি আসে জানিস তো, সেফটি নিডস। কি বললাম, প্রথমে সাইকোলজিক্যাল নিডস, তারপর কি আসে আমাদের সেফটি নিডস, মানে হচ্ছে নিরাপত্তা। কিসের নিরাপত্তা, মনে কর আমি যে চাকরিটায় জয়েন করছি, দুদিন পর কেউ তো বলতে পারে তোমার চাকরি নেই, তাহলে চাকরি থাকার বা না থাকার একটা নিরাপত্তা। মনে কর তুই যে মনে কর বাড়িতে যে টাকা পয়সা জমিয়েছিস, যে কেউ এসে চুরি করে নিয়ে নিয়ে গেল, তার একটা নিরাপত্তা। তুই যে বাইরে বেরোস, সামাজিক কেউ হ্যারাসমেন্ট তোকে করতে পারে, তার নিরাপত্তা, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হচ্ছে, সেফটি নিডস। তার পরের স্তরে ম্যাসলো কি বলে গেছে, বলছে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ কখনো একা থাকতে পারে না, তার কি দরকার, একটা ফ্যামিলি দরকার, বন্ধু দরকার, সোসাইটি দরকার, অ্যান্ড দ্যাটস মিন আর একটা যেটা আমরা উল্লেখ করতে পারি, তার একটা রিলেশনশিপ দরকার, ঠিক আছে। তাহলে মানুষ সর্বপ্রথম কি চাইছে, তার সাইকোলজিক্যাল নিডস ফুলফিল করতে চাইছে। তারপর সে কি চাইছে, তার সেফটি নিডসটা ফুলফিল করতে। তারপর কি বললাম, লাভ অ্যান্ড বিলঙ্গেন্স নিডস, ঠিক আছে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বলে আত্মসম্মানের চাহিদা। সে চায় সবাই আমাকে সম্মান প্রদর্শন করুক, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, সেলফ এস্টিম বলি, ঠিক আছে। সবাই আমাকে সম্মান প্রদর্শন করুক, সবাই আমাকে সম্মান দেখাক, এই স্তরে ম্যাসলো চায়। নেক্সট যেটা আছে, এটা বলছে সেলফ অ্যাকুলাইজেশন স্তর। এই স্তরটা কি জিনিস, তো দেখো একটা গল্প বলেছিলাম, কি গল্প বলতে গিনি, যে একটা ভিখারি বা একটা দেশে একটা রাজা ছিল। সে কি করতো, খুব ভালো গান শুনতে খুব ভালোবাসতো। তার সঙ্গীত সবাই অনেক কয়েকজন কি ছিল, মানে সঙ্গীত বিশারদ ছিল, ঠিক আছে। একদিন তার রাজা কি করেছে, মন্ত্রীদের জঙ্গলে পাঠিয়েছে, ঠিক আছে। সে যথারীতি ভ্রমণ করে ফেরার পথে একজনের গান শুনতে পেয়েছে, গান শুনে মোহিত হয়ে গেছে। সে কি বলেছে, আপনি চলুন আমার রাজসভায় চলুন, আমার রাজসভায় আমার রাজামশাই খুব গান শুনতে ভালোবাসে, আপনি গান করে। বলছে না, আমি তো যাব না। বলছে আপনাকে অর্থ দেওয়া হবে। বলছে আমার অর্থ তো চাই না, আপনাকে এখানে আসতে হবে রাজামশাই গান শুনতে হলে। রাজাকে কি বলেছে, বলছে কার এত সাহস যে আমাকে গান শুনতে হলে তার কাছে যেতে হবে। সে কি করেছে, রাজামশাইটা কি করেছে, বলছে ঠিক আছে গান শুনবো, গেছে। বলছে গান গান, বলছে না আমি তো এখন গান গাইবো না। কখন গান গাইবেন, বলছে আমি তখনই গান গাইতে পারি যখন পূর্ণিমার চাঁদ উঠবে, তখন আমি গান গাইবো। সেই মতন রাজা গেছে, তার গান শুনেছে, ভাল লেগেছে, বলছে আপনি চলুন, আপনাকে এই এই সম্পত্তি, এই এই স্থান দেওয়া। বলছে আমি যাব না, কারণ এই জায়গাটায় বলতে চাইছে মানুষের যে রিসার্চ ওয়ার্ক, তার ক্রিয়েটিভিটি, তার যে ভালো লাগা মন্দ লাগা, সেটা হচ্ছে কি সেলফ অ্যাকুলাইজেশন স্তরে যায়। এবার তাহলে বল কোনটা হতে পারে। অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ, নিরাপত্তার চাহিদা হচ্ছে অন্যের কাছ থেকে নিরাপত্তা, আত্মশ্রদ্ধার আত্মপ্রতিষ্ঠার চাহিদা, বল কোনটা হবে।
দেখ ভালো করে যদি আমি দেখি, ঠিক আছে, নিরাপত্তার চাহিদা, ঠিক আছে, আমি প্রথম তোদের কাছে এই সহজ থেকে শুরু করি। নিরাপত্তার চাহিদা এটা আমার কি একটা অর্থপূর্ণ সম্পর্ক, ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। কোথায় সি এর সাথে 2 আছে দেখ, একটাতেই আছে, আর খুঁজতে হবে না। অপশন 5, আর কিচ্ছু খুঁজতে হবে না। কি বললাম? নিরাপত্তার চাহিদা একটা অর্থপূর্ণ সম্পর্ক। আমার যে নিরাপত্তা, ঠিক আছে, সেটা কে ফুলফিল করতে পারে? ঠিক আছে, আমার নিরাপত্তা কি, সেফটি মানে কি বলেছি, চাকরির সুনিশ্চয়তা বলেছিলাম। তাহলে সেটা কি ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে যায়। আর তোকে কিচ্ছু দেখতে হবে না, তুই চোখ বুঝে এই লাইনটা করে দিতে পারিস। কারণ কি, তারপর যদিও আমরা মেলাই আত্মশ্রদ্ধার চাহিদা, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি দেখ। আত্মশ্রদ্ধার চাহিদা কি, অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ। হ্যাঁ, আত্মশ্রদ্ধা, সবাই তাকে সম্মান করুক, সেলফ স্টিম যেটাকে বলছি আমরা। ঠিক আছে, দেখ সেলফ স্টিম, যে সবাই আমাকে কি সম্মান করুক, ঠিক আছে, রেকগনাইজ ফ্রম আদার। সেফটি কি বলেছিলাম, যে হচ্ছে মিনিং, সরি, এটা হচ্ছে হ্যাঁ অর্থপূর্ণ সম্পর্ক বা, না এটা তো নয়, অর্থপূর্ণ মিনিংফুল রিলেশনশিপ দেখাচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দে। এটা যায় আত্মপ্রতিষ্ঠার চাহিদা, ঠিক আছে, আত্মপ্রতিষ্ঠা যেটা হচ্ছে সেলফ অ্যাকুয়ালাইজেশন, উদ্বেগ থেকে মুক্তি, ঠিক আছে। আর একটা কি, একাগ্রতার চাহিদা, ঠিক আছে, এইটা কি যাবে, আয় সম্ভাবনার উন্নতি বা রিয়েলাইন্স ওন পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমার অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 4 আর 2, একটা হচ্ছে উদ্বেগ থেকে মুক্তি, ঠিক আছে, উদ্বেগ থেকে মুক্তি। 4 কত কার সাথে যাবে, নিরাপত্তার চাহিদা একটা। দেখ ভালো করে বোঝ জিনিসটা। তোরা বলছিস 4 বা 2 কেন হবে না, ঠিক আছে, দেখ এটা কত আছে, সি, মানে নিরাপত্তার চাহিদা সবসময় বলবি, ঠিক আছে। আর একটা তোরা যেটা গোলাচ্ছিস সেটা হচ্ছে কি, আমি বলেছি 2, তোরা বলছিস কি 4, ঠিক আছে। এই 4টা আমি বলেছি যে হবে হচ্ছে বি এর সাথে, ঠিক আছে। দেখ আমি যখন আত্মপ্রতিষ্ঠা করে যাব, ঠিক আছে, তখন আমি তো উদ্বেগ থেকে মুক্তি অবশ্যই, আমি মনে কর সেলফ অ্যাকুলাইজেশন স্তরে চলে গেছি, সেখানে আমার কিচ্ছু চাই না, আমি কি ফ্রি, আমি মুক্ত, আমার সেখানে কোনো কিছুর অর্থ, টাকা পয়সা, লোভ, কামনা, বাসনার আমি ওপরে। সেখানে কি সবাই যেটা জিনিসটা করতে চায়, সেই জিনিসটা হচ্ছে কি, যে আমি আমার মতন থেকে বাঁচবো, সেটা তার উদ্বেগ থেকে মুক্তি। সে কোনো কিছুই তাকে কি করতে পারে না, টাকা পয়সা লোভ, তাকে কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। তাই জন্য এটাকে বলা হয়েছে কি, যে রিফ্রেম ফ্রম অ্যানাস্থেটিক, উদ্বেগ থেকে মুক্তি। আর নিরাপত্তার চাহিদা, মনে কর আমি যেই অর্থটা উপার্জন করেছি সেটা যেন সুনিশ্চিত থাকে, সেটা আমার কি থাকে, অর্থপূর্ণ সম্পর্কের সাথে বেশি যাবে, ঠিক আছে। তাই অপশন ডিটা করবি, সিটা নয়, ঠিক আছে। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটা কি, কি হবে, সংযোগ শিখন, কনসেপ্ট লার্নিং, প্রসিডিওর লার্নিং, না তথ্যগত শিখন? ভেরি গুড, প্রসিডিওর লার্নিং, পদ্ধতিগত শিখন, ভেরি গুড। যখন শিক্ষার্থী, এই কোশ্চেনটা বল, প্রদত্ত তথ্যের ওপর তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে, তখন তাকে কি বলা হয়? যখন শিক্ষার্থী প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে, তখন তাকে কি বলা হয়? কি হবে রে? হ্যাঁ, মুক্ত চিন্তন। কি হবে, কি হবে রে? বলছে মুক্ত চিন্তন, বলেছে প্রদত্ত তথ্যের মধ্যে থেকে। এ বলছে বিমুক্ত। তুই তুই বলছিস কনভার্জেন্ট, অভিসারী হয়ে গেল, ডাইভার্জেন্টটা বাকি আছে। কেউ বলবি? বলে দে, তাহলে 4টে কোশ্চেনই ব্যাখ্যা করে দিই।
দেখ, আমি তোদের ঘরে বললাম যে কেউ একজন বলেছে অপসারী চিন্তন, তাহলে 4টে কোশ্চেন দেখ, ভালো করে বুঝবি। মনে কর 1 নম্বর কোশ্চেনের, তোরা যে টেট পরীক্ষা দিস, এখানে এ বি সি ডি 4টে অপশন দেয়া আছে, ঠিক আছে? আর একটা অপশন দিস, মনে কর কোনো জায়গায় শূন্যস্থান পূরণ দেয়া আছে, কোনো জায়গায় টিক চিহ্ন দেওয়ার আছে, ঠিক আছে? আর কি কোশ্চেন পাস, যখন মনে কর কি বলে ডেসক্রাইব করো, এক্সপ্লেন করো, ঠিক আছে, এই জিনিসগুলো পাস। যখন কি বলছে প্রদত্ত, দেখ, উইদিন দ্য গিভেন ইনফরমেশন ইট ইজ কল্ড, মানে যখন আমাকে বেঁধে দিচ্ছে, এর বাইরে তুমি আর যেতে পারবে না, ঠিক আছে? মনে কর তোদের একটা উদাহরণ দিয়েছিলাম, যে মনে কর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কি দেখলাম, ব্লাড দেখলাম, অ্যাম্বুলেন্স দেখলাম, অসুস্থ ব্যক্তি দেখলাম, কোন দিককে নির্দেশ করে, হাসপাতালকে নির্দেশ করে, ঠিক আছে? যখন কোনো কিছু যখন কেন্দ্রীভূত হয় একদিকে আসে, তখন সেটাকে কি বলে, কনভার্জেন্ট থিঙ্কিং বলে। আর যখন সেটাকে কি বলে, উইথ দ্য বক্স থিঙ্কিং। কি বললাম, উইথ দ্য বক্স থিঙ্কিং। আর একটা কি, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেটা সেটাকে বলা হয় কি ডাইভার্জেন্ট চিন্তন বা অপসারী চিন্তন, যখন বিভিন্ন দিকে যায়। মনে কর ডেসক্রাইব করতে বললাম একটা কোশ্চেন, তুই একটা লিখবি, ও একটা লিখবে, ও একটা লিখবে, বিভিন্ন মতামত আমি পাবো। এক্সপ্লেন করো, বিভিন্ন মতামত আমি পাবো, ঠিক আছে? তোরা বলছিস মূর্ত, মূর্ত মানে যেটা আমি চোখের সামনে দেখতে পাই। কোশ্চেন চোখের সামনে বা বিমূর্ত, এই সঙ্গে কিছু ধরনের তোদের জিজ্ঞাসা করে নে, বিমূর্ত মানে যেটা আমি চোখের সামনে দেখতে পাই না। এখানে বলেছে প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে, তখন তাকে কি বলা হয়? এই 4টে কোশ্চেন, প্রদত্ত তথ্য তোকে দিয়ে দিয়েছে 4টে, যখন আমি চিন্তনের চেষ্টা করি, তখন সেটাকে অবভিয়াসলি অপসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এই 4টেই করতে পারবে, এর বাইরের তোমাকে কোনো অপশন দেয়নি, এই 4টে, এইটাই করতে হবে তোকে চিন্তন, এর বাইরে তুই চিন্তন করতে পারবি না, এর মধ্যে যে কোনো একটা কারেক্ট আনসার, দ্যাট ইজ দ্য কনভার্জেন্ট থিঙ্কিং। বোঝা গেছে? কত হলো রে 25-এর মধ্যে? 3 থেকে বেড়েছে? হ্যাঁ, চলে হয়। এই কোশ্চেনটাও ডেফিসিয়েট বেসড অ্যাপ্রোচ অন্তর্ভুক্তি, প্রথমেই বলে দিই, একটা তোরা যেটা গুলিয়ে ফেলিস, 2 ধরনের লার্নিং বা টিচিং কনসেপ্ট আছে, তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিং, একটা হচ্ছে কি ইনক্লুসিভ টিচিং, ঠিক আছে? এই দুটোই তোরা সব থেকে বেশি গুলিয়ে ফেলিস। কিসের গুলোস? ইন্টিগ্রেট টিচিং আমাদের ঘরে কি বলছে, মনে কর এখানেও কি বলছে, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সমাজের বা শিক্ষার্থীকে কি করতে হবে, এক জায়গায় আনতে হবে। এটাতেও তাই বলছে। ইনক্লুসিভ এডুকেশনেও তাই বলছে, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীকে আমাদের এক থেকে করো। তফাৎটা কোথায়, মেন ডিফারেন্সটা তাহলে কোথায়? ডিফারেন্সটা এই জায়গাতেই, এখানে বলা হচ্ছে আমার যে এই কারিকুলাম সিস্টেম, সেটা কিন্তু এখানে ফিক্সড। কি বলছে এখানে, ফিক্সড। বলছে আমি কারোর জন্য, কারোর জন্য আমি কিন্তু আমার কারিকুলাম সিস্টেমকে চেঞ্জ করব না, ইন্টিগ্রেটেড। তাহলে এটা কি রিগিড আমরা বলতে পারি, যেটাকে কি বলছে দৃঢ়। তাহলে আমরা কি জানি, টিচিং সিস্টেম কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদা আছে, আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, তাহলে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারিকুলাম ব্যবস্থা দরকার। তাহলে কি হলো, ইন্টিগ্রেট টিচিং এখানে ব্যর্থ হলো। আমরা কোথায় ট্রান্সফার করলাম, শিফটেড ফ্রম ইনক্লুসিভ এডুকেশনে। ইনক্লুসিভ এডুকেশনে সেই একই কথা বলছে, সবাইকে তুমি কাজের সুযোগ দাও, কিন্তু কি আমার এই যে কারিকুলাম সিস্টেম, এটা কি ফ্লেক্সিবল, বলছে তুমি আমার কাছে পাঠাও, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার, আমি সবাইকে আমার নিজের মতন করে নেবো, তোমার যা যা চাহিদা সবকিছু আমি এখানে পূরণ করব, ঠিক আছে? সমস্ত ধরনের, সেটা সুস্থ হোক বা যেটাকে আমরা ডিসএবিলিটি পার্সন বলি, সবাইকে সমস্ত ধরনের টিচিং এর ক্ষেত্রে আমি কিন্তু আছি, ঠিক আছে? বল এবার, এবার উত্তরটা কি হবে? হুম, হুম, বি, ডি। প্রথমেই বলে দিই, এটা শিক্ষার্থীর দুর্বলতাকে গুরুত্ব দেয়। কি বললাম, ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার্থীর দুর্বলতাকে গুরুত্ব দেয়,
তার ইয়েটাকে অস্বীকার বা অতটা গুরুত্ব দেয় না, তার প্রফিসিয়েন্সি বা তার দক্ষতাকে অতটাও গুরুত্ব দেয় না শিক্ষার্থীর দুর্বলতাকে যতটা গুরুত্ব দেয়। ঠিক আছে? It does not impair the teacher to give due importance to the learner ability of the learner. এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিক্ষণ সক্ষমতাকে যথাযথ তত্ত্বাবধানে সক্ষম করে তোলে না। মানে কি শিক্ষার্থীর যে এখানে কোশ্চেনটা কি বলেছে দেখ, শিক্ষার ঘাটতি ভিত্তিক ধারার প্রয়োগে অনুপস্থিত করা হয় তার কারণ জিজ্ঞেস করেছে। ঠিক আছে? ইনক্লুসিভ এডুকেশন ডিসকারেঞ্জেবল বিকজ কখন ইট ডাজ নট ইম্পেয়ার দ্য টিচার টু গিভ ডিউ ইম্পর্টেন্স টু দ্য লার্নার অ্যাবিলিটি অফ দ্য লার্নার। ঠিক আছে? গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। ঠিক আছে? তার দুর্বলতাকে গুরুত্ব দেয়। ঠিক আছে? কিন্তু তার যে পোটেন্সিয়াল ব্যাপারটা আছে সেটাকে কিন্তু অস্বীকার করে, বা অস্বীকার করে না বলবো না, অতটা গুরুত্ব কিন্তু সে কিন্তু দেয় না। ঠিক আছে? এই কোশ্চেনটা একটুখানি টাফ লেভেলের কোশ্চেন দিয়েছে, অতটা উপর দিয়েই যাবে। এজগার্ড ডেল, এই এজগার্ড ডেল কোন অফ এক্সপিরিয়েন্স, কি বললাম, এজগার্ড ডেলের যে থিওরি, সেই থিওরিটার নাম হচ্ছে কি কোন অফ এক্সপিরিয়েন্স। দেখ, এর কিছু জিনিস আমার তোদের ঘরে বলতে হবে, যে যদি আমরা টপ টু বটন যদি আমরা করি 10টা নিয়ম আছে। হ্যাঁ, 10টা নিয়ম তো পর পর অতটা আমার মনে রাখা সম্ভব না। দেখ, আমি প্রথম প্রথম যেটা বলছি সেগুলো আবার লিখে নে। দেখ, প্রথম হচ্ছে কি, কি টপ টু বোটাম। যদি আমি 10টা করি, প্রথম যেটা আসবে সেটাকে বলা হচ্ছে কি ভার্বাল সিম্বল। ঠিক আছে? এই ভার্বাল সিম্বল কি কি সবচেয়ে বিমূর্ত শেখে, কি বললাম, সবচেয়ে বিমূর্ত যেটা শেখে সেটা হচ্ছে কি ভার্বাল সিম্বল। ঠিক আছে? তার তলায় যেটা আছে এটা হচ্ছে ভার্বাল, আর এটাকে আমরা বলি ভিজুয়াল সিম্বল। ঠিক আছে? তার তলায় যেটা প্রথম হচ্ছে ভার্বাল, তার তলায় যেটা সেটাকে আমরা কি বলি ভিজুয়াল। এখানে কি চোখ দিয়ে বোঝা যায় কিন্তু বাস্তব বস্তু কিন্তু নয়। ঠিক আছে? 3 নম্বর যেটা আছে সেটাকে বলা হচ্ছে যে রেকর্ডিং। ঠিক আছে? রেকর্ডিং, এটাকে বলে রেকর্ডিং। ঠিক আছে? রেডিও, স্টিল পিকচার। ঠিক আছে? মানে অডিও বা স্থির চলচ্চিত্র যেটাকে আমরা বলতে পারি। তার তলায় যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি মোশন পিকচার, MOTION, মোশন পিকচার। ঠিক আছে? এই মোশন পিকচার কি চলচ্চিত্র বা ভিডিও। 5 নম্বর কি বলেছে এক্সাবিশন। ঠিক আছে? এটা কি প্রদর্শনী, মডেল বা কোনো জিনিস প্রদর্শনী। 6 নম্বর হচ্ছে ফিল্ড ট্রিপ, যেটাকে আমরা কি বলি ফিল্ড ট্রিপ, যে ভ্রমণ বা অভিজ্ঞতা। 7 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন, কি বললাম, 7 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন। ঠিক আছে? যেটাকে আমরা কি বলি প্রদর্শনী বলি। 8 নম্বর হচ্ছে ড্রামাটিক এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে নাট্যলুব্ধ অভিজ্ঞতা। ঠিক আছে? আর যদি আমি এইটাকে আরেকটু বাড়াই, 9 নম্বর বলছে কন্টিফাইড এক্সপিরিয়েন্স, যেটাকে বলছে কৃত্রিম অভিজ্ঞতা। আর 10 নম্বর হচ্ছে সরাসরি অভিজ্ঞতা বা ডাইরেক্ট, যা পারপাসফুল কনসেপ্ট। ঠিক আছে? প্রথমটা যেটা বলছি আর একবার লিখে নে, ওটা মুছে গেল। 1 নম্বর বলছে ভার্বাল সিম্বল, 2 নম্বর আছে ভিজুয়াল সিম্বল, 3 নম্বর আছে রেকর্ডিং, রেডিও বা স্টিল পিকচার, 4 নম্বর আছে মোশন পিকচার, 5 নম্বর হচ্ছে এক্সাবিন্স বা প্রদর্শনী, 6 নম্বর হচ্ছে ফিল্ড ট্রিপস, 7 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন, 8 নম্বর হচ্ছে ড্রামাটাইজ এক্সপিরিয়েন্স বা নাট্যরূপ অভিজ্ঞতা, 9 নম্বর হচ্ছে কন্ট্রিফাইড এক্সপিরিয়েন্স বা কৃত্রিম অভিজ্ঞতা, এবং 10 নম্বর কি ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। তার মূল শিক্ষা কি ছিল এজগার্ডেনের, যে সরাসরি অভিজ্ঞতা মানে কি সবচেয়ে কার্যকর শেখা বা বিমূর্ত প্রতীক কম কার্যকর। কি বলছিস? 9 নম্বরটা হচ্ছে কন্ট্রিফাইড এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে কৃত্রিম অভিজ্ঞতা। হুম। 10 নম্বরটা বলেছি হচ্ছে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স, সরাসরি অভিজ্ঞতা।
এক্সামিনেশনের পর বলছি ফিল্ড ট্রিপস, ভ্রমণ। কি হবে তাহলে? কি হবে রে, বল। প্রথম আমরা কি করব? নকল অভিজ্ঞতা, তারপর কি প্রতিপাদন, তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। প্রথম কন্ট্রিফাইড এক্সপিরিয়েন্স, তারপর কি ডেমনস্ট্রেশন, তারপর কি ড্রামাটিক এক্সপিরিয়েন্স, তারপর কি ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে কি এজগার কোনের যে অভিজ্ঞতা লব্ধ চায়ন, টপ টু বোটাম, সেটা কিন্তু তোদের এইটা কিন্তু জিজ্ঞাসা করেছে। ওই 10টা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবি। ঠিক আছে, এজগার ডেল অতটা কিন্তু সিলেবাস ভিত্তিক ছিল না। ঠিক আছে, এজগার ডেলের যে এক্সপিরিয়েন্স, কোন অফ এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অতটা সিলেবাস ভিত্তিক কিন্তু ছিল না। এই কোশ্চেনটা বল, একই শ্রেণীতে একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45, দ্বিতীয় জন পেয়েছে 90, তাহলে বলা যায় কি? বলছে ওয়ান অফ টু লার্নার অফ সেম ক্লাস অবটেন 45 and the second one 90 in the same test of the same subject, so we may say। কি হবে? প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ। ডি ডি, প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে। কি হবে? ভেরি গুড। কি বললি প্রথমেরটা? ভেরি গুড। তোর নাম কি? ভালো, গুড কোশ্চেন, গুড উত্তর। প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ। ঠিক আছে, কি বললাম? প্রথম জনের থেকে দ্বিতীয় জনের দক্ষতাটা দ্বিগুণ। ঠিক আছে, স্কিল, টুইস অফ দ্য স্কিল অফ দ্য ফার্স্ট। ঠিক আছে, দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ। এটা কি হবে? এটা সবাই জানিস। অপশন কি? প্র্যাগামেট্রিক্স। কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন কিভাবে ভাষা ব্যবহার করা হয় তার নিয়মাবলীকে আমরা কি বলি? প্র্যাগামেট্রিক্স বলি। ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি কি? কি হবে? বল। বি। ভালো করে বোঝ, জিনিসটা ভালো করে বুঝবি। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক, আননেসেসারি। ব্যক্তিগত, তাৎক্ষণিক প্রতিবাদটা দরকার, হ্যাঁ স্যার দরকার। সংকেত প্রদান দরকার, হ্যাঁ স্যার দরকার। তাহলে আমার কোথায় গোলাতে পারে? একটা হচ্ছে তোদের দু ধরনের টেস্ট বলেছিলাম, একটা হচ্ছে সিআরটি, একটা হচ্ছে এনআরটি। একটা হচ্ছে নন রেফারেন্স টেস্ট, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। ঠিক আছে, এই আরেকটু বলো, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট জিনিসটা কি? যখন এই যে তোরা টেট পরীক্ষা দিচ্ছিস, এই টেট পরীক্ষায় বলা হয়েছে 90 পেলে সবাই পাস, 90 এর ওপরে যারা পাবি তারা পাস। তাহলে এটা অবশ্যই ব্যক্তিগত, আমাকেও দেখতে হবে আমি কত কত নাম্বার পাই। ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত অনাবশ্যক। ঠিক আছে, কিন্তু যখনই নন রেফারেন্স টেস্ট হয়ে যায়, ঠিক আছে, নন রেফারেন্স টেস্ট, ঠিক আছে, এনআরটি, এখানে কি বলা হয়? প্রথম 10 জনকে নেওয়া হয়। ঠিক আছে, প্রথম 10 জনকে নেওয়া হয়। কিসের ভিত্তিতে নেওয়া হয়? তাদের হয়তো মার্কসের ভিত্তিতে নেওয়া হয়। ঠিক আছে, বা তাদের অভিজ্ঞতা বা কোনো দক্ষতার ভিত্তিতে নেওয়া হয়। ঠিক আছে, এই যে এনআরটি, এইটা হচ্ছে কি আমার ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক। ঠিক আছে, আননেসেসারি। এটা কি হবে? নর্ম ভিত্তিক অভিজ্ঞতা, যেটাকে আমরা কি বলি?
এন আর টি। ঠিক আছে, কত পাবি 30-এ? হ্যাঁ, এর আগের দিন 3 হয়েছিল 20-তে, আজকে কত? কত পেয়েছিস? হ্যাঁ, 30-এও 3। বাহ। চো 2017 কোশ্চেনটা পাঠাই দা। পরে বলে দিচ্ছি, দাদা 2017টাকে কমপ্লিট করতে দে। মনে কর, সাপোজ তোকে আমি এটা পিডিএফটা পাঠাতে পাঠাতেই বলছি, মনে কর সব জায়গায় কি মার্কসটাই দরকার? মনে কর আমি কোনো একটা জায়গায় নাচ করছি, আমি কোনো একটা জায়গায় মনে কর আমি মনে কর গান করছি, ঠিক আছে? এবার ভাব, এই গান বা নাচ যেইটাই করি সেটা কি আমাকে সবসময় পরীক্ষায় দিতে হয়? আমার দক্ষতা সেখানে দেখা হয় না? কেউ সেখানে 10 দিলি, কিসের ভিত্তিতে দিলি? নম্বরের ভিত্তিতে দিলি? তার দক্ষতার ভিত্তিতে দিলি তো? তাহলে বুঝতে পেরেছিস কি বললাম ওকে? বুঝতে পেরেছিস কি? অবভিয়াসলি, কিন্তু সেটাকে আমি তার জ্ঞান বা নলেজ থেকে আমি তার দক্ষতাকে প্রফিসিয়েন্সি দেবো, তার স্কিলটাকে। ঠিক আছে? কারণ জ্ঞান, আমি মনে করা হয় যে প্রত্যেক শিশু বা শিক্ষার্থী তুই একই পরিবেশে বড় হচ্ছিস, সে কিছু জিনিস দেখিয়েছে বা ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে ওখানে দক্ষতাটাকেই বড় করে দেখা হচ্ছে। বলে দিচ্ছি আর একবার, দাঁড়া। কর, প্রথম কোশ্চেন কি? স্টেজেস অফ ডেভেলপমেন্ট আর ইম্পর্টেন্ট ফর এ টিচার টু। কি কারণে গুরুত্বপূর্ণ? বিকাশের স্তরগুলি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ কারণ কি? কি হবে? শিক্ষণ ও শিক্ষণের স্বাচ্ছন্দ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য, একটি শিশু যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা জানা বোঝার জন্য, শিশুর সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করার জন্য। কি হবে? অপশান সি কে বললি? অপশান ডি, 1, 2 এবং 3, তিনটেই। ঠিক আছে, একজন শিক্ষার্থী বইয়ে দেখ, কালকের কোশ্চেন, এর আগের দিনের কোশ্চেন, আজকের কোশ্চেন যদি আমরা অ্যানালাইজ করি, আজকে 30টা কোশ্চেন করার পর দেখবি প্রত্যেকটা কোশ্চেনের সাথে মিল আছে। কোশ্চেনের মধ্যে মিল না থাকতে পারে, টপিকের মধ্যে মিল আছে। যেই কোশ্চেনটার আগের দিন আলোচনা অনেকক্ষণ লেগেছে, আজকে তার কোশ্চেনটা আলোচনা অনেকটা কম লাগবে। কারণ কি? এর আগের দিন আমি যখন তোদের পেঁয়াজে পড়িয়েছিলাম, সে পেঁয়াজের যে স্কিমার্স কনসেপ্ট দিয়েছিলাম, সেখান থেকে এই কোশ্চেনটা দিয়েছে। দেখ, চারটেই দিয়েছে। কোনটা হবে? একজন শিক্ষার্থী বইয়ের রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করলো, এটা কি হবে? কি হবে রে? ভেরি গুড। আর যদি বলতো বইয়ের রচনাকে পরিবর্তন নয়, বইয়ের রচনা আরো একটু পরে কিছু তথ্য অ্যাড করলো। ভেরি গুড। আবার এইটা পরিবর্তন করে সে একটা সাম্য অবস্থায় এলো, তখন সেটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম। ভেরি গুড। 70 একটা দেখ, এডুকেশনাল ক্যারেক্টারিস্টিক্স মেজারিং, কি রে, দূর থেকে ভালো বোঝে, ডিভার্স।
মানে শিক্ষাগত বৈশিষ্ট্য আর পরিমাপের উপায়। উপযুক্ত জুটিটা কি? এই কোশ্চেনটা দুটো উত্তর ঠিক হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা দুটো উত্তর ঠিক হবে, ভালো করে দেখে বল। হুম, এই দেখতে পাচ্ছিস না? দেখ কি করেছিস। দেখ ভালো করে বুঝবি। এখানে কি বলেছে? পারদর্শিতা মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, মানে আমি কি অর্জন করছি বা আমার কি দক্ষতা আছে। এই দক্ষতা সবসময় কি পরীক্ষার দ্বারা হয়? এই অ্যাচিভমেন্ট সবসময় কি হয়? ইন্টারভিউ দ্বারা হয়, সাক্ষাৎকার। ঠিক আছে? এই যে শিখন, এটা আমি অ্যাসেসমেন্ট বলতেই পারি। হুম, কিন্তু আগ্রহটা কি সাক্ষাৎকারের সাথে যাবে? কার সাথে যাবে? আগ্রহটা পরীক্ষার সাথে যাবে। সেই হিসেবে আমার এখানে দুটো অপশন ঠিক হবে। দেখ, এক একটা 3ও আছে, বি এরটা 2 আছে। এই দুটোকেই আমি ঠিক বলতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছিস? চো, উপযুক্ত জুটি দুটোই, মানে এটা কনসেপচুয়াল কোশ্চেন, দুটো করলেই উত্তর পাওয়াটা দরকার। এবার কোনটা নেবে কোনটা নেবে না এটা খুব ডিফারেন্সিয়াল কোশ্চেন। দুটোই ঠিক, একেরটাও ঠিক বি এরটাও ঠিক, কেউ ভুল বলতে পারবে না এখানে। নিম্নোক্ত কোন দক্ষতাগুলি, এই কোশ্চেনটা ভালো করে পড়বি, পড়ে উত্তর করবি, না পড়ে উত্তর করবি না, পড়ে উত্তর কর, কি হবে? মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি। কি করেছেন ম্যাডাম? হুম, যোগাযোগ, মনে কর সে হচ্ছে মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত, তার কিভাবে যোগাযোগ দক্ষতাকে ইয়ে করবি বা যোগাযোগ দক্ষতা বাড়লে, আচ্ছা অ্যাডাপশন স্কিলটাকে কি করে বাড়াবি? সে তো মেন্টালি অ্যাবেল, তার সব থেকে দরকার কোনটা জীবনে বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য? কোনটা? অবভিয়াসলি তাকে আমরা, শিশুদের জন্য কোনটা জরুরি? আমাদের হচ্ছে লাইফ স্কিল, জীবনে বেঁচে থাকার জন্য। কোশ্চেনটা বলেছে মানসিকভাবে কম বিকাশ প্রাপ্ত, সেখানে আমার মানসিকভাবে কম বিকাশ করতে সংখ্যাগত দক্ষতা মানুষের দরকার, ঠিক আছে, বা যেটাকে আমরা নিউমেরিক্যাল অ্যাবিলিটি বলি। কিন্তু সে মানসিকভাবে কম, তার জন্য না অভিযোজন না যোগাযোগ, তাকে কি করতে হবে? জীবনের যে দক্ষতা সমূহ সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইফ স্কিল। দেখ মুর্শিদাবাদের ভূগোল কি বলছে রে, মুর্শিদাবাদের ভূগোল এবং ইতিহাস, টিচিং অফ জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি অফ মুর্শিদাবাদ মে বি দ্য মিনিংফুল কুইক অ্যান্ড দ্য ইন্টারেস্টিং ইট কন্ডাক্ট টুগেদার বাই অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ। অর্থপূর্ণ আকর্ষণীয় পড়ানোর উপায়টি কি? অবভিয়াসলি কোরিলেশন। কোরিলেশন পদ্ধতি মানে কি? একটা বিষয় আর একটা বিষয়কে আমাদের যেটা কি করে, সাহায্য করে। ঠিক আছে? একটা কোশ্চেন দিয়েছে যে লিঙ্গ ভেদ, যেটাকে আমরা কি বলছি, এখানে বলেছে জেন্ডার। আমি তোদের দুখানা কোশ্চেন দেবো এখান থেকে। একটা হচ্ছে জেন্ডার যদি বলে, ও সরি, জেন্ডার যদি বলে কি হবে, আর যদি সেক্স যদি বলে তাহলে কি হবে? অবভিয়াসলি আমাদের আপাত দৃষ্টিতে জেন্ডার আর সেক্স দুটোকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, কিন্তু ডিফারেন্স আছে। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে আমাদের সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক। আর সেক্স কি? আমাদের বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? সেক্স হচ্ছে আমাদের বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। তুই যখন জন্মগ্রহণ করেছিস, তুই ছেলে বা মেয়ে উভয় হতে পারিস, কিন্তু তোকে ছেলে বা মেয়ে কে শিখিয়েছে? সমাজ শিখিয়েছে।
তাহলে সমাজে হওয়ার পর তুই মেল বা ফিমেল হয়েছিস, তাহলে এটা কি, এটা হচ্ছে কনস্ট্রাক্ট, সামাজিক, জেন্ডার হচ্ছে সোশ্যাল, আর সেক্স কি বায়োলজিক্যাল। ঠিক আছে। বিদ্যালয়ে সহপাঠক্রম সংক্রান্ত কার্যক্রমে নিম্নলিখিত কোনটি অপ্রয়োজনীয়? ভেরি গুড, খুব ভালো বলেছো, অসহযোগিতা। শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ কি? অবভিয়াসলি আমাদের কি প্রেরণা দিতে হবে বা মোটিভেট করতে হবে। প্রস্তুতি বা রিডনেস, এর আগের দিন যেটা পড়িয়েছিলাম থর্নডাইকের ক্ষেত্রে, যে আমরা কোনো একটা জিনিস শুরু করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কি থাকবে, প্রস্তুতি লাগে, যেটাকে আমরা রিডনেস বলি। ঠিক আছে, অবশ্যই প্রেরণা। এটাকে আরশোলা পাখি নয়, এইভাবে এইভাবে পাখির ওপর প্রথম পাঠে এর আগের দিনই তোদের করে ধনাত্মক আর ঋণাত্মক পড়িয়েছি, পজিটিভ রিএনফোর্সমেন্ট, নেগেটিভ রিএনফোর্সমেন্ট পড়িয়েছি। এখানে দিয়েছে সেই নেগেটিভ রিএনফোর্সমেন্ট পাঠদান শুরু করতে কে নিষেধ করিয়েছিল? কে? ভেরি গুড, স্কিনার। অবভিয়াসলি স্কিনার। ঠিক আছে। কি রে, একটা কোশ্চেন আবার চলে এলো। ও এইখান থেকে শুরু হয়েছিল, আগেরটা আমরা আগে করেছি। ঠিক আছে, কি ব্যাপার, চো এটাই দেখা যাক কি বলছে। দেখ, একটি শিশু জানে 4+2, দেখ আমি তো দেখ আবারও বলছি, পেঁয়াজে খুব ভালো করে যে কোনো টেট, সিটেড, আপার প্রাইমারি, প্রাইমারি টেট, যে কোনো পরীক্ষায় দিতে যাবি না কেন, পেঁয়াজে খুব ভালো করে পড়ে যাবি। এমন কোনো পরীক্ষা নেই যে পেঁয়াজে থেকে কোশ্চেন আসবে না। মেনলি 2 থেকে 3টে কোশ্চেন আমরা কিন্তু পেঁয়াজে থেকে দেখতেই পাই। 2023-এর কোশ্চেনটা বাদ দিলে সেখানে ভাইগটস্কি বা কোয়েলসবার্গ দিয়েছিল, বাট প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা পেঁয়াজেকে প্রত্যেকের জায়গায় কিন্তু পাই। একটি শিশু জানে 4+2=6, কিন্তু জানে না 4 6 - 2। শিশুটির বিকাশের স্তর কি? তো দেখো আমি কি উদাহরণ দিয়েছিলাম, একটা ছেলে সিঁড়িতে ওপরে উঠতে পারে কিন্তু সে নামতে পারে না। আর একটা কি দিয়েছিলাম, একটা ঘড়িকে সে খুলে ফেলে কিন্তু কিভাবে জোড়া লাগাবে না সে কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, এটা হবে প্রি অপারেশনাল স্টেজ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অন্তর্ভুক্তিকরণ, আবার দেখ, আবার ইনক্লুশন থেকে কোশ্চেন দিয়েছে, ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। কি হবে? কি হবে? কি হবে রে? ভেরি গুড, সি। মনোভাব, বিষয়বস্তু এবং শিক্ষাদান পদ্ধতির বদল দাবি করে। চমস্কি, এর আগের দিনও আমি কোনো একটা জায়গায় এইটা নিয়ে চমস্কি সম্পর্কেই বলেছিলাম। 2023-এর কোশ্চেনটা খুলবি, দেখবি চমস্কি সম্পর্কেই বলেছিলাম। চমস্কি কি কথা বলেছিল? 2 ধরনের কথা কিন্তু চমস্কি বলে গেছে, একটা হচ্ছে ল্যাড আর একটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ল্যাড কি? ল্যাড হচ্ছে একটা স্বয়ংক্রিয় যন্ত্র বা ভাষার রপ্ত করার একটা যন্ত্র বলে সে মনে করতো। 2 থেকে 6 বা 7 বছর পর্যন্ত ল্যাড কি থাকে, খুব সক্রিয় থাকে। তারপর কি হয়, ল্যাড আস্তে আস্তে দুর্বল হতে পারে। ইউনিভার্সাল গ্রামারটা কি? সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এটা কি ইংলিশ, এবং সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার, এটা কি বেঙ্গলি। প্রত্যেক সাবজেক্টের একটা নির্দিষ্ট কাঠামো থাকে, এটাকে ইউনিভার্সাল গ্রামার বলা হয়। ঠিক আছে, তাহলে বিশেষ চমস্কির মতো এটা কি হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন ডিভাইস। এই উডসওয়ার্ডের ইন্ডিভিজুয়াল কথাতেই, এই উডসওয়ার্ডের ধারণাটা তোদের ঘরে একটুখানি বলতে হবে। দেখ, উডসওয়ার্ড বা ইন্ডিভিজুয়াল যে কনসেপ্টটা তিনি দিয়েছেন, তিনি মনে করতো, প্রথমেই মনে করতো যে ব্যক্তিগত ভিন্নতা আছে। ঠিক আছে, আর কি, তার যে এক কথায় সে মানসিক প্রক্রিয়া এবং দৈহিক আচরণ উভয়কেই, ইন্ডিভিজুয়াল কথাটি মানে কি, মানসিক প্রক্রিয়া এবং দৈহিক আচরণ উভয়কেই বুঝিয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে তিনি আর একটা কথা বলে গেছিল, সেই কথাটা হচ্ছে তোদের যে পার্সোনালিটি যে ট্রিট যেটা আমরা পড়াই, যে ব্যক্তিগত যে বৈশিষ্ট্য, যেটা মেনলি তোদের ঘরে অতটা পড়ানো হয় না। আমরা পড়াই কি, ইন্টেলিজেন্স পড়াই, ইন্টেলিজেন্সের পর আইকিউ পড়াই, এবং আইকিউর পর যাকে আছে দলগত অভিজ্ঞা, ব্যক্তিগত অভিজ্ঞা,
যেই জায়গাটা আছে সেটা নিয়েও কিন্তু উডসওয়ার্থ কাজ করে গেছিল। তাই তিনি ইন্ডিভিজুয়াল কথা মানসিক প্রক্রিয়া এবং দৈহিক আচরণ উভয়কেই বুঝিয়েছে। ঠিক আছে? না, সিলেবাস ওরম ভাবে বলা যাবে না, কোনো কোনো জায়গায় বা কোনো একটা টপিকের মধ্যে আছে। এর আগেরটাও আমরা দেখেছিলাম এই এজগার ডেলসের অভিজ্ঞতা, ঠিক আছে, এখানেও সেরাম দেখলাম উডসওয়ার্থ, ঠিক আছে। এই এই কনসেপ্টটা লিখে নে, ইন্ডিভিজুয়ালের কনসেপ্টটা একটুখানি লিখে নে উডসওয়ার্থের। দাঁড়া পিডিএফটা খুলি। দেখ, উডসওয়ার্থ তার যে কনসেপ্ট সেটাকে আমরা দুটো ভাগে আলোচনা করতে পারি। একটা কি, একটা হচ্ছে ডাইনামিক সাইকোলজি এবং কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান তিনি কিন্তু রেখেছিল। কি বললাম? একটা হচ্ছে ডাইনামিক সাইকোলজি, আর একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মানে কি, প্রতিটি মানুষই জন্মগতভাবে কি আলাদা, বুদ্ধি, শারীরিক গঠন, আবেগ, আগ্রহ, প্রতিভা, শেখার ক্ষমতা সব দিক থেকেই মানুষ ভিন্ন। শিক্ষা মনোবিজ্ঞানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখ, ডায়নামিক সাইকোলজি মানে কি বোঝেছে, চালিকা শক্তি, যেটাকে আমাদের মোটিভেট করে বা যেটাকে আমরা কি বললাম পেশনা আমরা কিন্তু বলতে পারি। বা উৎসর বলেছেন মানুষের আচরণ বোঝার জন্য শুধুমাত্র উদ্দীপক বা প্রতিক্রিয়া দেখা কিন্তু যথেষ্ট নয়। ঠিক আছে? সে কি বলছে, মানুষের যে মোটিভ সেটাকেও কিন্তু দেখতে হবে। এই দু ধরনের কথাকে মনে রেখে দিবি, ডায়নামিক সাইকোলজি আর একটা কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই দু ধরনের কনসেপ্ট কে দিয়েছিল? উডসওয়ার্থ দিয়েছিল। ঠিক আছে? তাই দৈহিক এবং মানসিক উভয় আচরণকেই ব্যাখ্যা করা যায়। এটা আবার স্টানব্রাকের দিয়েছে, স্টানব্রাকের। ঠিক আছে? অ্যানালিটিক্যাল থিওরি। ঠিক আছে? কি হবে? বাস্তব বুদ্ধি সংগ্রহের কোন বিকল্পটি ভুল? কি হবে রে? দেখ, এটাও লেখ। স্টানবার্গ থিওরি তোদের শুধুমাত্র 8টা করিয়েছিলাম, গার্ডেনার, হাওয়ার্ড গার্ডেনার পর্যন্ত লাস্ট করে দিয়েছিলাম, যে স্টানবার্গটা করানো হয়নি। স্টানবার্গটা লিখে রাখ। স্টানবার্গ 3 প্রকার বুদ্ধির কথা বলেছিল। কি বললাম? স্টানবার্গ 3 প্রকার বুদ্ধির কথা বলেছিল। কি কি? একটা হচ্ছে, লেখ, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। কি বললাম? অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা কি বলি? বিশ্লেষণধর্মী বুদ্ধিমত্তা। ঠিক আছে? কি বললাম? অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা কি বলি? বিশ্লেষণধর্মী বুদ্ধিমত্তা। সেটা কি? মনে কর গণিতের সমস্যা আমরা সমাধান করছি, পরীক্ষার প্রশ্নের উত্তর দিচ্ছি, এগুলো হচ্ছে কি অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স মানে কি? নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া বা নতুন ধারণা বের করা, যেমন নতুন গল্প লিখছিস, নতুন আবিষ্কার করছিস, কোনো শিল্পকর্ম তৈরি করছিস, এটা কি? এটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। আর একটা কি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, কি? যেটা হচ্ছে বাস্তবধর্মী বুদ্ধিমত্তা, যেটা মানুষের বাজারে দরদাম করা, মানে বাস্তব অভিজ্ঞতা। ঠিক আছে? তাহলে আমরা স্টানবার্গের যে থিওরিটা আমরা যদি পড়ি, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ, 3টে ভাগে ভাগ করেছে। একটাকে কি বলছে? অ্যানালিটিক্যাল। একটাকে কি বলছে? ক্রিয়েটিভ। একটাকে কি বলছে? প্র্যাকটিক্যাল। দেখ ভালো করে বোঝ। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে আমি যেটা শিক্ষায় পড়ছি,
মানে শিক্ষায় যেটা আমি শিখেছি সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল। ক্রিয়েটিভ কি, যেটা আমি নিজে থেকে কোনো সৃষ্টি করছি, নতুন কিছু তৈরি করছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ। আর আমার বাস্তব জীবনে যে কোনো সমস্যার সমাধান জন্য যেটা দরকার সেটাকে বলছি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। এই তিন ধরনের বুদ্ধির কথা কে বলেছে? স্টার্নবার্গ বলে গেছিল তার টাইরেক্যাল থিওরিতে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার তোরা বল, আমি তো আর বলবো না, কি হবে তোদের মতে যেটা বইটা সেটাই। দেখ, এই কোশ্চেনের আগের দিন করিয়েছি না করাইনি? 5E মডেল এর আগের দিন 2023-এর কোশ্চেনটা করা থেকে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? প্রথমে আমরা কি করি সর্বপ্রথম? দেখ, আমি তোদের ঘরে এর আগের দিন শিখিয়েছিলাম যে কিভাবে আমরা ডিলিট করব। তাহলে প্রথমে আমাদের সবসময় কি হয়, নিযুক্তি হয়। তাহলে 5 যেখানে নেই কেটে দে, এখানে 2 আছে, এখানে 4 আছে। তাহলে আমি এরপর দেখবো 4 মানে কি ব্যাখ্যা, না 5-এর পরে তো সরাসরি ব্যাখ্যা তো হবে না। তাহলে 5-এর পর কি হবে? অন্বেষণ হবে। তাহলে চোখ কান বুঝে এটাকে কেটে দে। ঠিক আছে, যখন এই ধরনের কোশ্চেন করবি প্রথমে আমরা সহজটা দেখব। নিযুক্তি সর্বপ্রথম হবে এনগেজমেন্ট। তাহলে 5 প্রথম, 1 2 কেটে দে। তাহলে তারপরেরটা দেখবো এখানে 2, এটা 4। তাহলে কোনটা এরপর হতে পারে মেবি, সেটা দেখে আমরা তার উত্তর কিন্তু করব। শিক্ষার নিরিখে সামাজিকরণ কি? ক্রিয়েটিং ওনস ওয়ান সোশ্যাল নর্মস, না সামাজিক পরিবেশের সঙ্গে অভিযোজন ও সঙ্গতির সাথে। দেখ, এই কোশ্চেনটাও দুটো জায়গায় ইন্ডিকেট করছে। ঠিক আছে, দুটো উত্তরই ঠিক নিতে পারে। ঠিক আছে, দেখ সবসময় সামাজিক নিয়ম মেনে চলা এটা কিন্তু নয়, সমাজে বড়দের শ্রদ্ধা করা এটাও সবসময় নয়। সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সঙ্গতি বিধান এটা তো অবশ্যই যায়, এবং তার সাথে সাথে নিজের জন্য সামাজিক রুলস বা ক্রিয়েটিং এটা হচ্ছে সব থেকে বেশি, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট। তবে এইটাকে কাটা কিন্তু যাবে না, ভুল কিন্তু বলা যাবে না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছিস? এটা গুরুত্বপূর্ণ, নিজের জন্য সামাজিক নিয়ম। ঠিক আছে, ক্রিয়েটিং ওনস ওন ওন সোশ্যাল নর্মস এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সামাজিক পরিবেশের সঙ্গে অভিযোজন আর কি সংহতি বিধান। ঠিক আছে, ও ওরম দ্বিমত কোশ্চেনের উত্তর বলাটা ঠিক হবে না। অবশ্যই নিজের জন্য সামাজিক নিয়ম সৃষ্টি করা শিক্ষার নিরিখে, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন সোশ্যালাইজেশন। ঠিক আছে, আমি আমার মতন করে শিক্ষার একটা ধারণা আমি তৈরি করতেই পারি, দ্যাট ইজ দ্য ওন কনসেপ্ট, ভাইগস্কির কনসেপ্ট, পিঁয়াজের কনসেপ্ট। তাহলে আমরা কি, যখন আমরা পড়াই তখন আমরা কি বলি, তাহলে তোকে একটা উদাহরণ দিই। সাধারণ দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখতে গেলে বিকাশ কি? কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস তো। পিঁয়াজে বা কোলসবার্গের কথা কি ডিসকন্টিনিউয়াস। তাহলে কেন? আমি তো একটা ওনস ভিউ তৈরি করেছি, নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করেছি। নিম্নলিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশ, কটা বাজে রে, আর 10 মিনিট। নিম্নলিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা? নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। কি হবে? হুম, ভেরি গুড। গণতান্ত্রিক পরিবেশ, শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ। শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো গণতান্ত্রিক, সেখানে সবারই কথা বলার অধিকার আছে। নিয়মতান্ত্রিক কি? যে স্যার, যেটাকে আমরা কি বলি টিচার সেন্টার এডুকেশন। শ্রেণীকক্ষে স্বৈরচারী পরিবেশ, টিচার সেন্ট্রিক। পিতা মাতার কাজ শিক্ষকের কোনো ভূমিকা না থাকা এটা তো নয়, অবভিয়াসলি ডেমোক্রেসি থাকতেই হবে, গণতান্ত্রিক। একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ে সম্পর্ক স্থাপন করতে পারে। এটি সাহায্য করে কে বি বললি, কে ডি বললি, কে সি বললি? হ্যাঁ, কি কি? দিল্লি, দিল্লি, হ্যাঁ দিল্লি। অবভিয়াসলি একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে
অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে। দ্যাটস মিন অনুবদ্ধ এবং হচ্ছে জ্ঞানের সঞ্চালন, যেটাকে আমরা কি বলি। এই উডসওয়ার্ড যখন পড়বি, এই উডসওয়ার্ড কিন্তু আরেকটা কথা বলে রেখেছিল, ট্রান্সফর্ম ফ্রম লার্নিং। কি বললাম? ট্রান্সফর্ম ফ্রম লার্নিং। ওই কথাটাও কিন্তু উডসওয়ার্ড অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছিল, জ্ঞানের সঞ্চালন। ঠিক আছে, কোনো একটা বিষয়ের শিক্ষা দ্বিতীয় বিষয়কে আমাদের কি করে? প্রভাবিত করে। শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীর পারফরমেন্স, স্বাধীন চল, তোর পারফরমেন্স স্বাধীন চল, তোর ওর গুরুত্ব নেই, আমার গুরুত্ব নেই, মধ্যস্থ। মধ্যস্থ চলটা কি? ইন্টারভিউং ভেরিয়েবল। কি হবে? অবভিয়াসলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নির্ভরশীল চল, নির্ভরশীল। ঠিক আছে, এক শিক্ষাদান প্রক্রিয়ায় যখন শিক্ষাদান করা হচ্ছে, শিক্ষাদান প্রক্রিয়ায় টিচিং প্রসেস স্টুডেন্ট পারফরমেন্স যেটা করছে সেটা কখনোই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চল নয়। সে নির্ভর করে কার ওপর? নির্ভর করে পিয়ার্স গ্রুপ, টিচার্স গ্রুপ, ক্লাসরুম এনভায়রনমেন্ট, সমস্ত কিছুর ওপর সে কি থাকে? নির্ভরশীল থাকে। দেখ, এর আগের দিন আরেকটা জিনিস তোদের পড়ানো হয়েছিল, একটা হচ্ছে সেফালোকরাল, একটা কি প্রক্সিমোডেস্টাল। সেফালোকরালে কি হবে? কি বলেছিলাম? দাঁড়া, আমি হেভি আঁকি, এটা মানুষ। ঠিক আছে, যখন তার হেড টু এর দিকে যায় তখন সেটাকে আমরা কি বলছি? প্রক্সিমোডেস্টাল ডেভেলপমেন্ট। আর যখন কেন্দ্র থেকে পরিধির দিকে যাবে তখন সেটাকে আমরা কি বলছি? প্রক্সিমোডেস্টাল। একটি অভিজ্ঞায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে, অভিজ্ঞাটি কি? অবভিয়াসলি ডায়াগনস্টিক্স টেস্ট। আচ্ছা, মনে কর আমি এখানে দুটো জিনিস অ্যাড করছি। শিক্ষার অধিকার আইন 2009 6 থেকে 14, কোনো জায়গায় 18 পেলি, এটা ঠিক না ভুল? হুম? কোন ক্ষেত্রে ঠিক? হুম? ভেরি গুড। পার্সন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট পরিবর্তন অনুযায়ী 2015-2016 সালে যেটা এসেছিল পার্সন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট, ঠিক আছে, এবং তার আগে যেটা ছিল সেক্ষেত্রে সেই নিয়ম এবং 2009 অনুযায়ী যেটা 6 থেকে 14 বছর যে বিনা ব্যয়ে অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, সেটা পার্সন উইথ ডিসেবিলিটি যারা পার্সন আছে তাদের ক্ষেত্রে 6 থেকে 18 করা হয়েছিল। ঠিক আছে, নিশ্চয়তা প্রদান করে এমন শিক্ষার উৎকর্ষতা বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষের সাথে বাস্তব জগৎ পরিবেশের সম্পর্ক স্থাপন করা। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে ইংলিশ আবার বলবি স্যার আমি দেখতে পাচ্ছি না, এদিকে আয়, দেখ। হুম? 1 2 3 4 এমসিকিউ ধরনের সঠিক প্রশ্নের সঠিক উত্তরের শতকরা হার 5 20 50 85, অন্য সব বিষয়ে একই থাকলে সর্বোত্তম প্রশ্ন কোনটি? এক। আচ্ছা, এক। এক। আর কেউ? হ্যাঁ, একই হবে। কি জোর রে তোদের মনের, কনফিডেন্সের বিশাল জোর। আর কে ম্যাডাম, আপনি কিছু বলবেন? সর্বোত্তম। কি হবে সুপ্রীতি? সুপ্রীতি বলছে সি। তোরা আর কিছু বলবি? ঠিক আছে, দেখ,
ভালো করে দেখ, 4 এমসিকিউ, 1 2 3 4, এই 4টে এমসিকিউ ধরনের প্রশ্নে সঠিক উত্তর আমি পাশাপাশি দুটো উদাহরণ রাখছি। একটা হচ্ছে 2023 এর কোশ্চেন, যেটা এর আগের দিন সলভ করলি, এটা 2017-এর করাচ্ছি, পরের দিন 2022-এরটা করাবো, এর পরের দিন 2022-এর কোশ্চেন। এই ক্ষেত্রে পাসের হার 2.63%, এখানে পাসের হার ছিল প্রায় মোটামুটি 50%-এর ওপর, ঠিক আছে, বা বা এইটা 50% নয়, এটা ধর আমার কথা অনুযায়ী 80%-এর ওপর। এই দুটো কোশ্চেনে কি গ্রহণযোগ্য? আমি এমন কোশ্চেন করলাম সবাই ফেল, আর আমি এমন কোশ্চেন করলাম সবাই পাস, দুটো ক্ষেত্রেই অসুবিধা। তাহলে সর্বোত্তম কোশ্চেন কোনটা হতে পারে, যেটা মোটামুটি একটা অ্যাভারেজ রেখে চলে? তাহলে কি হতে পারে এখানের মধ্যে? তাহলে কি অপশন সি। হ্যাঁ, যে 5 পেয়েছে সেই কোশ্চেনটা, ওটা আইসিএসসি বিসিএস লেভেলেও বলে সেও মনে হয় 5 পেলে। লেভ ভাইগস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব অনুযায়ী নিম্নোক্ত কোন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য উপযোগী? কি হলো রে, কি করেছিস? সি। ভাইগস্কির মত অনুসারে দ্য কোলাবোরেটিভ প্রজেক্ট, সহযোগিতামূলক শিখন। শিক্ষার্থী সম্পর্কে কয়েকটি উক্তি, কি হবে, কোনটা ঠিক হবে? হ্যাঁ, এরটা উত্তর হবে তোদের, ডি এরটা, 1 2 আর 4। আর কেউ, আর কেউ? প্রথমে এটা কেটে দে। শিশুরা জ্ঞানের নিষ্ক্রিয়, প্যাসিভ, অ্যাক্টিভ, বাদবাকি আর কিছু ভুল নেই। শিশুরা সমস্যার সমাধানকারী, শিশুরা বিজ্ঞানসম্মত অন্বেষণে আগ্রহী, শিশুরা পরিবেশের সক্রিয় অংশগ্রহণ অনুসন্ধানকারী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নারী বা প্রশ্নগচ্ছ কি? এটি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও চাপের সৃষ্টি করে। বি। এটি বছরের শেষে একবার মাত্র করা হয়। না, ও সরি, একই যন্ত্র যার দ্বারা বিভিন্ন প্রশ্নপত্র যন্ত্রে অনেক লোকের কাছে প্রশ্ন সংগ্রহ করা হয়। কি হবে? বি। আচ্ছা, কোশ্চেনারি তোরা কোথায় করেছিস? যদি কেউ সব থেকে বেশি কোশ্চেনারি ইউজ করিস, কেউ যদি জিওগ্রাফি স্টুডেন্ট থাকিস, তারা যখন সার্ভে করতে যাস, ঠিক আছে, বা বিএড ডিএড এ সেইভাবে খুব একটা প্রজেক্ট আমরা দেখতে পাই না, কিন্তু জিওগ্রাফি যারা, আমরা যারা প্রজেক্ট বা সার্ভেয়ার যারা ছিল, তাদের কাছে কোশ্চেনারিং দেওয়া হয়। তারা কি করে, বাড়ি বাড়ি গিয়ে দেখবি কি করে সার্ভে করে, ঠিক আছে। এইটাকে আমরা কি বলি, কোশ্চেনারিং, মানে একটা জায়গায় অনেক প্রশ্ন যখন দেয়া থাকে, সেটাকে আমরা কি বলি, প্রশ্নগুচ্ছ বা কোশ্চেনারি। তাহলে পড়া যাক। এর ডিভাইস ফর সিকিউরিং অ্যান্সার, প্রত্যেকেই এই ডিভাইস দেওয়া আছে, সাধারণ পড়ার দরকার নেই। একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে, যার উত্তরদাতা নিজেই দেয়, মানে আমি প্রশ্ন করছি, উত্তরদাতা নিজেই দেয়। একটি অনেক লোকের কাছ থেকে কি এটা প্রশ্ন সংগ্রহ করা হয়, শ্রেণীর কাজের থেকে উত্তর সংগ্রহ করা হয়, বিভিন্ন প্রশ্ন প্রস্তুত করা হয়। কোনটা ঠিক বলে মনে হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, অপশন এ, বি নয়। ঠিক আছে, উত্তরদাতা নিজেই উত্তর দেয়। আমি তোকে একটা কোশ্চেন করলাম, দাদা আপনার বাড়িতে কজন লোক? 5 জন। আপনার বয়স কত? এত। আপনার ছেলের বয়স কত? এত। আপনি কি পেশায় যুক্ত? আমি এই পেশায় যুক্ত। আপনার এখানে প্রধান চাষাবাদ কি? এই। যখন আমরা কোশ্চেনারিং করি, তখন যেই প্রশ্নের উত্তরদাতা নিজেই দেয়, ঠিক আছে। অনেকগুলো প্রশ্ন একটা জায়গায় সেট আপ করা হয়, ঠিক আছে, তার ভিত্তিতে আমরা বাড়িতে এসে সেটাকে ট্যালি করি, ঠিক আছে, সেখানকার জনসংখ্যা যে কোনো বিষয়ে হয়, ঠিক আছে। শিক্ষণের অ্যাসেসমেন্ট অভিষ্ট সাধন করে যখন লার্নিং অ্যাসেসমেন্ট ইজ পারপাসফুল। শোন, কি হতে পারে ম্যাডাম, স্যার?
কি এ বলছে, আর কি বললি, সি বলছি। কখনোই ছাত্রছাত্রীদের মধ্যে তুলনামূলক মূল্যায়ন ছাত্রছাত্রীরা করবে না, ডিফারেন্সিয়েট করা যাবে না কখনোই। সিডিপির ক্ষেত্রে কখনোই কোনো ছাত্রছাত্রীর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, ভয় বা চাপের সৃষ্টি করতেও আমি পারবো না। বছরের শেষে একমাত্র করা সেকেন্ড অ্যাসেসমেন্টের একমাত্র উদ্দেশ্য নয়, ঠিক আছে, এটি শিক্ষার্থী বা শিক্ষকের ফিডব্যাক হিসেবে কাজ করে। আপাত দৃষ্টিতে এটা কারেক্ট আনসার, ঠিক আছে। প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে, না এটা কর তারপর বলছি কি উত্তর হবে, কি হবে, কি ডি, তাদের সহপাঠনের কার্যাবলী দ্রুততর করা, তাদের পাঠ্যসংগত লেনদেনকে ত্বরান্বিত করা। ই ডি হয়ে গেছে, বি হয়ে গেছে, সি বলছে একজন, আর এটা এ বি সি ডি চারটেই উত্তর বলেছিস। দেখা যাক, দেখ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গ্রেডেশন করা, মানে নেক্সট ক্লাসে উত্তীর্ণ করা, কি বললাম, নেক্সট ক্লাসে শিফট করা, ঠিক আছে, স্বাভাবিক শিক্ষার্থী থেকে শিক্ষার্থীর আগেই ওপরের শ্রেণীতে উন্নীত করা, এটাকে অ্যাক্সেলারেশন বলা হয়, ঠিক আছে। শিক্ষার্থীর কাজের একটি সংগ্রহ যাতে একটি বিশেষ স্থানে শিক্ষার্থীর বৃদ্ধি, আয়, প্রতিবিম্ব এবং কৃতিত্ব জানা যায় তাকে কি বলা হয়, ভেরি গুড, এটাকে আমরা কি বলি, পোর্টফোলিও বলি। গুণের জন্য থ্রু দ্য ক্যালকুলেশন গিভ দ্য রেজাল্ট দ্য মাল্টিপ্লিকেশন ইজিলি, উই টেক চিলড্রেন টু ক্যালকুলেট ম্যানুয়ালি টু, গুণের জন্য সহজেই গুণক ব্যবহার করা যায়, তবু শিক্ষার্থীদের হাতে কলমে গুণ শেখায়, কারণ অবশ্যই চিন্তা আর যুক্তির বিকাশ, ঠিক আছে, কারণ ডেভেলপ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। কিউমুলেটিভ মানে হচ্ছে, তোদের অ্যাসেসমেন্ট করায়নি, অবশ্যই অ্যাসেসমেন্টে আমি পড়িয়েছিলাম, কিউমুলেটিভ পড়িয়েছি, পোর্টফোলিও পড়িয়েছি, ঠিক আছে, ভিডিওটা দেখবি ইউটিউবে, এর ভিডিওটা আছে দেখে নিবি অ্যাসেসমেন্টে। মনে কর এখানে শিক্ষার্থীর নাম লেখা থাকবে, এখানে ডেট লেখা থাকবে, এখানে মনে কর পার্টিকুলার কোনো একটা দিন, মনে কর একটা ছেলে আজকে 2 পিরিয়ডে কাঁদছে, ঠিক আছে, সেটা তার পিতামাকে জানানো হলো, সে অন্য কারোর টিফিন চুরি করে খেয়ে নিয়েছে, ঠিক আছে, তার অস্বাভাবিক আচরণ, সেইগুলো এখানে লিপিবদ্ধ করা থাকে, ডেট টু ডেট, প্রত্যেক ডেট শিক্ষার্থীর নাম, বয়স, শ্রেণী অনুযায়ী সে কি কি করেছে, সেইগুলো যখন শ্রেণীভুক্ত করা থাকে তখন সেটাকে বলা হয় কিউমুলেটিভ নথি। চো 2017 2023 কমপ্লিট হয়েছে, ঠিক আছে,